শাশুড় ছিলেন আমার দেখা পৃথিবীর সবচেয়ে অহংকারী ব্যক্তি, রুদ্ররোশন চৌধুরী, যার শিরায় শিরায় দম্ভ, মেজাজ প্রতিটি ধমনী ফাঁকে। এমন এক লোক আমি দুটো দেখিনি। আগে আপুর কাছে এরকমই হাজারটা বিশ্লেষণ শুনলেও বিশ্বাস করে উঠিনি এরকমই হয় নাকি। কিন্তু না, উনি সত্যিই তাই। যেদিন প্রথম অভ্র ভাইয়ারা মানে আপুর বর আর তার পরিবার আপুকে দেখতে আসে, সেই দিনই দেখলাম রুদ্র নামক লোকটাকে। গাড়ি থেকে সবার শেষে নামছিলেন উনি। আমরা তখন অতিথি অভ্যর্থনার খাতিরে দাঁড়িয়ে। তক্তকে পোশাক, লম্বা চওড়া ফর্সার লোকটাকে দেখেই আমার মাথা ঘুরে গেল। বলা বাহুল্য, ক্রাস নামক হুমড়ি খেয়ে ফেললাম ওনার ওপর। এত সুন্দর পুরুষ হয় এই 19 বছরের জীবনে দেখিনি আমি। যখন জানলাম উনি আমার হবু দুলাভাইয়ের একমাত্র বড় ভাই, আমার চোখ জ্বলে ওঠে আনন্দে। এমন মানুষ কিনা আমার বিয়ান হবে। কিন্তু সেই আনন্দ আমার বেশিক্ষণ টেকেনি। যখন আমার হাতের গোলাপ জল ওনার উপর ছিটিয়ে দিলাম আর উনি চোখ গরম করে চেয়ে বললেন, হোয়াট দ্য হেল? আমার ক্রাস নামক খাদ্য সেখানে আহুতি দিল। এমন কর্কশ ভাষা, তা এমন সুশ্রী চেহারায় মেনে নিতে পারিনি। কষ্টে দুঃখে অদৃশ্যভাবে ফ্লোরে গড়াগড়ি খেলাম। লোকটার সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন, দাঁতে দাঁত চেপে কিড়মিড় করে বললেন, ইডিয়ট। তারপর বাকিদের সঙ্গে ঢুকে গেলেন ঘরে। আমি শুধু ফ্যাল করে চেয়ে রইলাম। তারপর ঘটনাগুলো যখন মাথায় ঢুকলো, হুঁশ ফিরতে নিজের উপর চরম বিরক্ত হলাম। এইরকম একটা নাকুচু লোকের উপর ক্রাশ খেয়েছি। ছি সে যদি ছি। হ্যাঁ, নাক উঁচুই তো, সামান্য গোলাপ জলের ছিটেতে যার গা জ্বলে ওঠে তাকে দেওয়ার মতো এর থেকে বেশি বিশ্লেষণ খুঁজে পাইনি। এর পরের ঘটলো আর এক ঘটনা। মেহমানদের সামনে আম্মু আমাকেই দিয়েছে নাস্তা পরিবেশনের দায়িত্ব। আপু তখন শাড়ি চুড়ি পরে এক হাত ঘুমটা দিয়ে সোফায় বসে। ওর শ্বশুর বাড়ির লোক বলতে শুধু ওর শাশুড়ি আর ওর ভাসুর। কথা না বললেই নয়, অভ্র ভাইয়ার সাথে এই লোকের আপাত মস্তক কোনো মিল নেই। অভ্র ভাইয়া আর ওনার মা দুজনে ভীষণ হাসি খুশি আর মেশোকে। সেখানে ওনার বড় ভাই প্রচন্ড গম্ভীর। আসার পর থেকে এক টুকরো হাসি আমি ওনার মুখে দেখিনি। না আলাপ করার সময় ছিল না। আর আপু আর বড় ভাইয়ের লাভ ম্যারেজ, আপু আর ভাইয়ার লাভ ম্যারেজ, দীর্ঘ প্রেমের পরিণতি দিতে আজকে বিয়ের দিনক্ষণ পাকা করা হবে। সেই খুশিতে একটু পর পর ঝলকে উঠছে ওদের চোখ মুখ। কিন্তু বিপত্তি ঘটলো আর এক জায়গায়। রুদ্র নামক হিংসুটে লোকটা তখন একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। মূলত কল আসায় উঠে গিয়েছেন উনি। আম্মু তখন আমাকে গুছিয়ে বললেন, যা তো সে যদি ওনাকে চাটা দিয়ে আয়। আমি বরাবরই বাধ্যমি। চায়ের কাপ তুলে গুটি গুটি পায়ে ওনার কাছে গেলাম। চায়ের কাপটাও বের করেছি কেবল। উনিও ধমকে উঠলেন কাউকে। আমার হাত কেঁপে উঠলো আর ব্যাস গরম চা ফেলে দিলাম। কিছুটা মেঝেতে, কিছুটা গিয়ে পড়লো ওনার হাতের উপর। এরপর আর কি, ছোটখাটো বজ্রপাত ঘটলো বসার ঘরে। ভোরকে তাকালেন উনি, কিড়মিড় করে বললেন সে 3খানা শব্দ, হোয়াট দ্য হেল? দেখে কাজ করতে পারেন না? অন্ধ চোখ থাকে কোথায়? আমি প্রথম দিকে ভীষণ অনুতপ্ত হয়েছিলাম। চা ফেলেছি, দোষ তো আমারই। কিন্তু ওনার তপ্ত কণ্ঠ, সে অনুশোচনা মাটি চাপা পড়ে গেছে। এভাবে বলার কি আছে? আমি কি ইচ্ছে করে ফেলেছি? কোমর বেঁধে ঝগড়া করতে পারিনি বাড়ির বয়স্কদের সামনে। শুধু মিনমিনিয়ে বললাম সরি। ওনার বিকৃত মুখের ভঙ্গি তখনও পাল্টালো না। চা পড়েছে ওনার দামি ঘড়ির উপর। হাতে পড়লো একটা কথা, ভাবতাম পড়ে গেছে তাই এত হম্বিতম্বি। কিন্তু তা তো না। উনি একটু আগেই টিস্যু দিয়ে ঘড়ি মুছতে মুছতে পাকা চোখে একবার আমার দিকে দেখলেন। দৃষ্টিতে কি ছিল আমি জানি না, অথচ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হয়ে গেল। বাদামি আইরিশ তুড়তে কি মেশানো ছিল কে জানে। ওনার মা উঠে এলেন, আহ্লাদ করে ছেলেকে জিজ্ঞাসা করলেন, দেখি দেখি কোথায় পড়েছে, জ্বলছে নাকি? আর আমার আম্মু এক কাঠে উপরে গিয়ে ধমকে উঠলেন আমায়, এই সে যদি, সমস্যা কি তোর? চা ফেলে দিলি কি করে? এই মেয়েটাও না একটা কাজ যদি পারে। তুমি কিছু মনে করো না বাবা, মলম আনছি আমি। শেষেরটুকু রুদ্রকে খুব নরম কণ্ঠে বললেন আম্মু।
সকলের সামনে আমার মান ইজ্জতে জলাঞ্জলি দিয়ে উঠতেও নিলাম মলম আনতে। তখনই লোকটা রাজ ভারী কণ্ঠে বললেন, দরকার নেই, আমার হাতে পড়েনি। তারপর আবার ফের শীতল। অভ্র ভাইয়া আর আপুর বিয়ের দিন ঠিক করা হলো। আন্টি মেয়েদেরকে পছন্দ করে আংটি একটা পরিয়ে গেলেন। খুশি তখন রমরমিয়ে ঘরের ভেতর প্রবেশ করছি। বাবা আপুকে বললেন ভাইয়াকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখানো তো শুধু ছোট ছিল, আসলে ওদের আলাদাভাবে কথা বলতে দিয়েছেন। আমি কি বুঝি না? সবে ইন্টার পাস করলে কি হবে, আমি সব বুঝি। আপু আর ভাইয়া আলগোছে উঠে গেল। আমাদের একতলা পাকা বাড়ি, বাবার পৈতৃক ভিটে। শুনেছি অনেক খাটুনির পর দাদামশাই উত্তরের মাটিতে এক খণ্ড জমি কিনতে সক্ষম হয়েছিলেন। তবে বাড়ি ফেরার পরপর বেশ দিন থেকে যেতে পারেননি। পাড়ি জমালেন দূর দেশে। আম্মু আমাকে ইশারা করলেন খালি কাপ প্লেট নিয়ে যেতে। যখনই তুলতে যাব, আপু হবু শাশুড়ি প্রশ্ন করলেন, তুমি কিসে পড়ছো সেজুতি? অনার্সে ভর্তি হয়েছি আন্টি, ক্লাস এখনো শুরু হয়নি। বাহ, ভালো। কি এসেছিল রেজাল্ট? 4.84। ভালো পেয়েছো। কি নিয়ে পড়ছো তাহলে এখন? ফ্যাশন ডিজাইন। কথাটা বলার সময় রুদ্র একবার ফোন থেকে দৃষ্টি তুলে আর চোখে তাকালেন। আন্টি হই হই করে বললেন, তাই? আমার রুদ্র তো ফ্যাশন নিয়ে ব্যবসা। আমি ঠোঁট গোল করে ও বোঝালাম। এরপর এটো কাপ তুলে হাঁটা তুললেন কিচেনে। পেছনে টের পেলাম বাবা, আম্মু, আন্টি এরা সবাই গল্প জুড়ে দিয়েছেন। আমার খুব চিন্তা হলো রুদ্র লোকটাকে নিয়ে। এই লোকটা কথা না বলে কিভাবে থাকে? একটা মানুষ কি করে পারে এরকমই চুপচাপ থাকতে? আমি তো পারি না, একটুও না। কথা না বলতে পারলে আমার দম আটকে আসে, কষ্ট কষ্ট লাগে। একটা ক্লাস তুলে ট্যাপ ছেড়ে দিয়ে ধুতে নিয়েছি কেবল, তখন টের পেলাম কেউ একজন পেছনে এসে দাঁড়ালো। আমি তৎক্ষণাৎ ঘুরে তাকালাম। প্রচন্ড বিস্মিত হলাম ওনাকে দেখে। উনি টান টান হয়ে দাঁড়িয়ে আছে। ছাদে চলুন। উনি বললেন না হুমকি করলেন ঠিক বোঝা গেল না। আমি চোখ পিটপিট করে চেষ্টা করলাম বুঝতে। তখনই বাবা পেছন থেকে জানালেন, সেজুতি, রুদ্র আমাদের স্বাদ দেখতে চাচ্ছে, তুমি একটু নিয়ে যাও। আমি মাথা কাত করলাম, কোমর থেকে ওড়না প্যাচ ছাড়িয়ে বললাম, আসুন। পা বাড়ালাম ওনার সামনে, তবে স্পষ্ট টের পাচ্ছি ওনার জোতার শব্দ গটগট করে সিঁড়িতে উঠছে। ছাদে আসার পর উনি গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালেন, নিচের দিকে তাকালেন, আশেপাশে দেখলেন, এরপর ঘুরে তাকালেন আমার দিকে। আপনার নামের মানে কি? সন্ধ্যা প্রদীপ। নামের সঙ্গে তো আপনার কোনো মিলই নেই। কেন? উনি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়লেন, কে রেখেছে নাম? বাবা। পাল্টে অন্য কিছু রাখতে বলবেন, যেটাতে আপনাকে মানায় না সেটা অহেতুক। কি অপমান ভাবা যায়? আমার খুব বলতে ইচ্ছে করলো, আমার যা ইচ্ছে নাম হোক, তাতে আপনার কি? কিন্তু মুখ ফুটে বের হলো না। বাড়িতে আসা মেহমানদের সঙ্গে অভদ্রতা করব, এ আমি স্বপ্নেও ভাবি না। চুপচাপ হজম করলাম। ঠিক তখন ছাদে হাজির হলো আপু আর ভাইয়া। হাসতে হাসতে এসেছিলেন দুজন। রুদ্রকে দেখতেই অভ্র ভাইয়ার হাসিটা দপ করে নিভে গিয়ে মুখে চোরের মতো হয়ে গেল। কেলিয়ে রাখা দাঁতগুলো ঢুকে গেল ঠোঁটের কব্বরে। আপুকে পেছনে ফেলে দ্রুত গিয়ে ভাইয়ের পাশে দাঁড়ালেন। অবাক অবাক কণ্ঠে বললেন, ভাই তুমি ছাদে? হ্যাঁ। আপু আগ বাড়িয়ে শুধালো, আমাদের এই ছোট বাড়ি কেমন লেগেছে ভাইয়া? আমিও উত্তর জানতে ওনার দিকে তাকালাম। উনি একদম আমার দিকে চেয়ে থেকেই উত্তর দিলেন, ভীষণ সুন্দর। আমার কেমন যেন লাগলো ওনার দৃষ্টি, ওনার কণ্ঠ অন্যরকম। চট করে চোখ ফিরিয়ে আপুকে বললাম, নিচে যাই। ভাইয়া আটকে দিয়ে বললেন, আরে কোথায় যাবে? একমাত্র শালি আমার, আলাপটা করি ঠিকঠাক। আমি মৃদু হাসলাম ভাইয়ের দিকে তাকিয়ে। তখনও স্পষ্ট বুঝতে পারছি রুদ্র আমাকেই দেখছেন। না তাকালেও আমার গলা শুকিয়ে এলো। এভাবে কি দেখছেন উনি? সবকিছুর পাট চুকিয়ে ভাইয়েরা যখন বাড়ি ফিরবেন